আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাই মানবিজ্ঞানের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এবং সেটি হচ্ছে এমসিকিউ সলভ ক্লাস। পূর্বে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লাসটি করেছিলাম। আজকে আমরা প্রথম অধ্যায়ের এমসিকিউ সলভ করব। এখানে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ একত্রিত করা হয়েছে, আমরা সেগুলো এখন সলভ করব। তো চলো শুরু করি। প্রথমে আছে সোসিওলজি শব্দটির প্রবক্তা কে? এটার উত্তর আমরা সকলে জানি যে অগাস্ট কোত সোসিওলজি শব্দটির প্রবক্তা। তিনি 1839 সালে প্রথম সমাজবিজ্ঞান বা সোসিওলজি শব্দটি ব্যবহার করেন। এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভূমিদাস সামাজিক স্তর বিন্যাসের কোন প্রকরণের অন্তর্ভুক্ত? আমরা প্রথম অধ্যায়ে সামাজিক স্তর বিন্যাসে পড়েছি যে ভূমিদাস স্টেট স্তরের প্রকারের একটি স্তর। এরপরে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় প্রশ্ন, লগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আমরা জানি সোসিওলজি শব্দটি সোসাস এবং লগোস দুটি শব্দ থেকে এসেছে। তো লগোস শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। এরপরে 4 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয় কেন? তো এই ধরনের প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে আমরা প্রথমে সবগুলো অপশন দেখব। অপশনে এ তে বলা হয়েছে সমাজের উৎপত্তি নিয়ে আলোচনা করে, বি তে বলা হয়েছে সমাজের বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন করে, সি তে বলা হয়েছে সামাজিক সামগ্রিক দিক বিশ্লেষণ করে এবং ডি তে বলা হয়েছে সমাজের বস্তুনিষ্ঠ আলোচনা করে। তো আমরা জানি সমাজ বিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয় কারণ সমাজ বিজ্ঞান সমাজের সামগ্রিক দিক বিশ্লেষণ করে। এরপরে 5 নম্বরের প্রশ্ন আছে সমাজ বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কি? সমাজ বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কি? সমাজ, পশু পাখি, মানুষের পারস্পরিক সম্পর্ক, কোনটি? এখানে উত্তর হবে একাধিক। আমাদের উত্তর হবে সমাজ এবং মানুষের পারস্পরিক সম্পর্ক। সমাজ বিজ্ঞান পশু পাখি নিয়ে আলোচনা করে না, সমাজের মানুষের মধ্যকার সম্পর্ক, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে, সেটা আমরা জানি। তাহলে আমাদের উত্তর হবে 1 ও 3। আমরা দেখি কোথায় আছে, বি তে আছে 1 ও 3। এরপর 6 নম্বর প্রশ্ন হচ্ছে সমাজ বিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে? এটা আমরা একটি প্রশ্ন আগে দেখেছি, 1839 সালে সমাজ বিজ্ঞানের উৎপত্তি হয়। এরপর সমাজ বিজ্ঞানকে বলা হয় কি? বলা হয় সমাজ বিজ্ঞানকে এটা মূলত ল্যাব ভিত্তিক বিজ্ঞান, বস্তুনিষ্ঠ বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান, ব্যবহারিক বিজ্ঞান। সমাজ বিজ্ঞানকে কি বলা হয়? বস্তুনিষ্ঠ বিজ্ঞান বলা হয়, কারণ সমাজ বিজ্ঞান কোনো পক্ষপাতিত্ব করে না, সকল বিষয় নিয়ে আলোচনা করে। এরপর আছে নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কি? নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষকে নিয়েই নৃবিজ্ঞান মূলত আলোচনা করে। এরপরে আছে সোসিওলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? সোসিওলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্ট কোত 1839 সালে। তো আমরা পড়ছিলাম সোসিওলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন। এটা আমরা জানি যে 1839 সালে অগাস্ট কোত সোসিওলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে এমিল ডুরখেইমের। এমিল ডুরখেইম সমাজ বিজ্ঞানকে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান বলে অভিহিত করেছেন। এরপরে 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ছকটি লক্ষ্য করো এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। তাহলে ছকে আমরা কি দেখতে পাচ্ছি? প্রতিষ্ঠান, দল, ব্যক্তি, ভাষা এবং মাঝখানে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। মানে আমাদেরকে বলতে হবে যে এই 4টা বিষয় কিসের উপাদান। তো আমরা সেটা দেখব যে কিসের উপাদান। এটা হতে পারে সমাজ কাঠামোর উপাদান। এই 4টে হচ্ছে সমাজ কাঠামোর উপাদান। এরপর 12 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। সীমা ও শিউলি 2 বোন, তারা যথাক্রমে নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত। 2 বোনের মাঝে
সরি, দুই বোনের মাঝে বিষয়গত চিন্তা চেতনায় অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়, আর এজন্য তারা পারস্পরিক পাঠ বিশ্লেষণে সহায়তা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে শিউলির পঠিত বিষয়টির মূল প্রতিপাদ্য বিষয় কি? অর্থাৎ শিউলি সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, সীমা ও শিউলি নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান, তাহলে শিউলি পড়াশোনা করছে সমাজবিজ্ঞান নিয়ে, তা আমাদের বলতে হবে যে সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কি। তাহলে আমরা জানি সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ। না মনে হয় হ্যাঁ, কাটবো তো ওরা। আচ্ছা, তো শিউলির পঠিত বিষয়টির মূল প্রতিপাদ্য বিষয় কি? তো আমরা জানি যে শিউলির পঠিত বিষয়টির মূল প্রতিপাদ্য সমাজ না, এটা কার বন্ধ কর। আচ্ছা, তাহলে আমরা এখন দেখব যে শিউলির পঠিত বিষয়টির মূল প্রতিপাদ্য বিষয় কি। তাহলে শিউলির পঠিত বিষয়টির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয়, আর সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ। এরপরে আমরা যাব 13 নম্বর প্রশ্নে। নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। সীমা ও শিউলি দুই বোন, তারা যথাক্রমে সেম, আগের যেই মানে আমাদের উদ্দীপকটা ছিল সেটাই, দুই বোন, তারা যথাক্রমে নৃবিজ্ঞান সমাজবিজ্ঞান বিষয় অধ্যয়নরত। দুই বোনের মাঝে বিষয়গত চিন্তা চেতনায় অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়, আর এর জন্য তারা পরস্পরকে পাঠ্য বিশ্লেষণে সহায়তা করতে পারে। প্রশ্ন, উদ্দীপকের শিউলির পঠিত বিষয়টি যে ধরনের ভূমিকা পালন করে? আমরা আগে দেখতে পেয়েছি শিউলির পঠিত বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান, এখন আমাদেরকে বলতে হবে যে সমাজবিজ্ঞান আসলে কি ধরনের ভূমিকা পালন করে। এই যে উদ্দীপক থেকে প্রশ্নের মানে উদ্দীপক থেকে সেটা সৃজনশীল প্রশ্নই হোক অথবা এমসিকিউ প্রশ্ন হোক, যে কোনো ধরনের প্রশ্নের উত্তর করার জন্য আমাদেরকে প্রথমে উদ্দীপকটি ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে যে উদ্দীপকে কি বলা হয়েছে, এবং তারপর কিন্তু সেটার উত্তর আমাদেরকে করতে হবে। তো আমরা এখন দেখবো যে উদ্দীপকের শিউলির পঠিত বিষয়টি যে ধরনের ভূমিকা পালন করে। সমাজের বাস্তবতা অনুধাবন না করা। সমাজবিজ্ঞান কি সমাজের বাস্তবতা অনুধাবন করে না? অবশ্যই করে, তাহলে একবার। দ্বিতীয়তে আছে দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন। হ্যাঁ, দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন এবং সামাজিক সমস্যা চিহ্নিতকরণ। হ্যাঁ, সামাজিক সমস্যা চিহ্নিতকরণ এটাও আছে সমাজবিজ্ঞানের ভূমিকার মধ্যে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2 ও 3, সি। এরপরে আমরা দেখব বিজ্ঞান কি। বিজ্ঞান হলো গবেষণালব্ধ জ্ঞান। হ্যাঁ, গবেষণালব্ধ জ্ঞান। পর্যবেক্ষণ লব্ধ জ্ঞান। হ্যাঁ, পর্যবেক্ষণ লব্ধ জ্ঞান। অধিকাংশের সমর্থন লব্ধ জ্ঞান। না, এটা না, আমাদের উত্তর হবে 1 এবং 2, অর্থাৎ এ। এরপর আমরা দেখব কোন মনীষীকে সমাজবিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয়। আর সমাজবিজ্ঞানের জনক বলে কাকে অভিহিত করা হয় তোমরা বলো দেখি। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, সমাজবিজ্ঞানের জনক হচ্ছেন অগাস্ট ক্লদ। এরপরে আমরা দেখব 16 নম্বর উদ্দীপক পড়ব। উদ্দীপক অবশ্যই ভালোভাবে পড়তে হবে, মনোযোগ দিয়ে। সজীব বিশ্ববিদ্যালয়ে যে বিষয় অধ্যয়ন করে তা মানুষের আবেগ, অনুভূতি ও মানসিক বিষয় নিয়ে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে। অন্যদিকে জুয়েলের কথিত বিষয়টি আলোচনা করে মানুষের পারস্পরিক সম্পর্ক, প্রথা ও রীতিনীতি নিয়ে। এবার প্রশ্ন, সজীব ও জুয়েলের পঠিত বিষয়সমূহ পরস্পরকে সহায়তা করে সমাজস্থ মানুষের আচরণ ও পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে। হ্যাঁ, বিভিন্ন সমস্যা নির্ণয়ে। হ্যাঁ, পেশা ও আইন নির্ণয় না। আমাদের তাহলে উত্তর হচ্ছে আচরণ ও পারস্পরিক সম্পর্ক নির্ণয় এবং বিভিন্ন সমস্যা নির্ণয়ে সজীব এবং জুয়েলের পঠিত বিষয়ে, অর্থাৎ সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান, এই দুটি বিষয় সম্পর্ক কি করে, পরস্পরকে সহায়তা করে আচরণ এবং পারস্পরিক সম্পর্ক নির্ণয় এবং বিভিন্ন সমস্যা নির্ণয়। এরপরে আমরা দেখব সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠানের বিজ্ঞান। এই কথাটি কে বলেছেন? সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠানের বিজ্ঞান, এই কথাটি বলেছেন এমিল ডুরখেইম। এই যে উক্তি যেগুলো আছে আমাদের বইয়ে, সমাজবিজ্ঞানের বিভিন্ন বই যেগুলো তোমরা বাজার থেকে নিয়ে পড়ো, সেগুলোতে উক্তি যেগুলো দেওয়া থাকে, এবং আমাদের মানবিক জ্ঞানের যে স্লাইডগুলো আছে যেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয় পিডিএফ আকারে, সেগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমরা এই সমাজবিজ্ঞান নিয়ে মনীষীদের যে উক্তি সেগুলো তোমরা সুন্দর করে পয়েন্ট আকারে পেয়ে যাবে, এবং
সেই উক্তিগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে এই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় সচরাচর এসে থাকে। এরপর আমরা দেখব সমাজবিজ্ঞান উৎপত্তির ভিত্তি শব্দ কোনটি। সমাজবিজ্ঞান উৎপত্তির ভিত্তি শব্দ আর কোনটি হবে? সমাজ হবে, সমাজ থেকেই সমাজবিজ্ঞানের উৎপত্তি। এরপর আমরা দেখব কার্ল মার্কস কয়টি সামাজিক স্তরের কথা বলেছেন। কার্ল মার্কস, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে অবশ্যই, আমাদের স্লাইডে এগুলো তোমরা পেয়ে যাবে মানবিজ্ঞানের পেজে, তাহলে সেখান থেকে তোমাদেরকে এগুলো মুখস্থ করে নিতে হবে। কার্ল মার্কস কয়টি সামাজিক স্তরের কথা বলেছেন? 5টির কথা বলেছেন। এরপর আমরা দেখব পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে, এটাও তোমাদেরকে মুখস্থ করতে হবে, আমাদের স্লাইড থেকে পেয়ে যাবে। পলিটিক্স গ্রন্থের রচয়িতা হচ্ছেন অ্যারিস্টটল। এরপর তোমাদের প্রশ্ন হচ্ছে নিচের কোন শাস্ত্র মানুষ সম্পর্কিত আলোচনা করে? এই প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাচ্ছি নিচের কোন শাস্ত্র মানুষ সম্পর্কিত আলোচনা করে? নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান মানুষ নিয়ে আলোচনা করে। আমরা আগেও একটি প্রশ্ন কিন্তু এটা পেয়েছিলাম। এরপরে আমরা দেখব সমাজবিজ্ঞানকে সমাজের দর্পণ বলা হয় কেন? সমাজবিজ্ঞানকে সমাজের দর্পণ কেন বলা হয়? আমরা সবগুলো অপশন পড়ি। প্রথমে, সমাজের অধিকাংশ দিক নিয়ে আলোচনা করে বলে, সমাজের বিশেষ দিক নিয়ে আলোচনা করে বলে, সামাজিক সদস্যদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলে, সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে বলে। সমাজবিজ্ঞানকে সমাজের দর্পণ বলা হয় কারণ সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে, অধিকাংশ, বিশেষ বা সামাজিক সদস্য এরকম কোনো কিছু না, বরং সমাজের সামগ্রিক দিক আলোচনা করে হচ্ছে সমাজবিজ্ঞান। এরপরের প্রশ্ন হচ্ছে জীবদেহের সাথে সমাজের তুলনা করেছেন কে? জীবদেহের সাথে সমাজের তুলনা করেছেন কে? তো আমাদের পরের প্রশ্ন হচ্ছে জীবদেহের সাথে সমাজের তুলনা করেছেন কে? এই প্রশ্নের উত্তর জন্য আমাদেরকে কি করতে হবে? মানবিজ্ঞানের স্লাইডগুলোকে ভালোভাবে পড়তে হবে। তো জীবদেহের সাথে সমাজের তুলনা করেছেন হারবার্ট স্পেন্সার। এরপরে আমরা পড়ব সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা লাভ করে কত সালে? এটা আমরা সবাই জানি, সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা লাভ করে 1839 সালে। আমাদের সর্বশেষ প্রশ্ন, এই অধ্যায়ে আমরা 25টি এমসিকিউ করেছি এবং ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় এই 25টি এমসিকিউ থেকেই কমন করবে। সমাজবিজ্ঞান কখন একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করে? 19বিংশ শতাব্দীর মধ্যভাগে। এর মধ্য দিয়ে আমাদের প্রথম অধ্যায়ের এমসিকিউ সলভ ক্লাস শেষ হলো। আমরা এমসিকিউ এর পাশাপাশি সিকিউ সলভ ক্লাস করব সামনে ইনশাআল্লাহ, এবং এই এমসিকিউ গুলো তোমরা ভালো করে দেখবে, আশা করি এর মধ্যে তোমাদের কমন পড়বে। এবং স্লাইড, মানবিজ্ঞানের স্লাইড গুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে তোমাদের যে কোনো এমসিকিউ এর অ্যান্সার করা খুবই সহজ হবে। ধন্যবাদ তোমাদের সকলকে। আসসালামু আলাইকুম।